আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। দেখো তো নেট ঠিক আছে কিনা। হ্যাঁ, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আর সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। তো আজকে হচ্ছে ইকোনমিক্স প্রথম ক্লাস। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে ইকোনমিক্স ক্লাসটা একটু পাবলিকে দেওয়ার জন্য। তো আমাদের আজকের ইকোনমিক্স ক্লাসটা একটু পাবলিকেও থাকবে। তো তোমরা যারা আমাদের ইকোনমিক্স ক্লাসে এখনো ভর্তি হও নাই, তোমরা চাইলে আমাদের ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, আগে আমাকে একটু জানাও যে ভয়েস গুলো ক্লিয়ার আছে কিনা। সবাই একটু জানাও যে ভয়েস গুলো ক্লিয়ার আছে কিনা। সবকিছু কি ক্লিয়ার আছে? সবকিছু কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে দেখো তো। ওকে। সমস্যা আছে দেখো তো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মুন্না, তন্নি, রিয়াজ। আচ্ছা, হ্যাঁ, ভয়েস সমস্যা নেই, ভয়েস ঠিক হয়ে যাবে। নেটের প্রবলেম আছে কিনা একটু দেখো। গত ক্লাসে তো আমরা ক্লাসটা করতে পারি নেটের জন্য। আচ্ছা, সবকিছু ক্লিয়ার তাহলে না? ওকে। তো যেহেতু এটা একটু পাবলিক ক্লাস, আমরা পাবলিকলি ওই ক্লাসটা করব। তো সবাই একটু একটু খেয়াল রাখবা। ঠিক আছে। তো আমাদের আজকে হচ্ছে ইকোনমিক্স প্রথম ক্লাস। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। পাবলিক করার কারণ হচ্ছে তোমরা তো অনেকেই আমার ইকোনমিক্স লাইভ ক্লাস দেখো না। ঠিক আছে, অনেকেই দেখো না। তো সবাই একটু দেখো আসলে। আর আমি তো ইকোনমিক্স টিচার না, আমি হচ্ছে অ্যাকাউন্টিং টিচার। ঠিক আছে। ওই 21-22 সেশনের ওরা জোর করে আমার ইকোনমিক্স টিচার বানাই দিচ্ছে, বুঝছো না? মানে পরিবার থেকে ইকোনমিক্স টিচার হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু স্টুডেন্টদের ভালোবাসায় হয়ে গেলাম। ঠিক আছে। তো আমার ক্লাস আবার ভালো ভালো ইকোনমিক্স স্যারদের মতো হবে না। ঠিক আছে, মানে তোমরা একটু খেয়াল করো। ওকে, তাহলে দেখো আমি শুরু করি। আর যারা আমাদের প্রাইভেট বেচে আছো, তোমরা প্রাইভেট বেচে কমেন্ট করিও। ঠিক আছে। আচ্ছা, ওকে। আজকে কি নেট প্রবলেম আছে? আজকে তো ইনশাল্লাহ মনে হয় নেট প্রবলেম নাই। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আমরা যে সাবজেক্টটা আজকে শুরু করবো সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো হচ্ছে ছোট, আর কি ইকোনমিক্স মানে হচ্ছে বেসিক অর্থনীতি। তো আমাদের চ্যাপ্টারটা, এটা আমাদের তো আবার ডিপার্টমেন্টের চ্যাপ্টার একটু ভিন্ন হয়, মানে উলট পালট হয়। সেজন্য এখানে আবার দেখো লেখা আছে অ্যাকাউন্টিং এ এবং ফিনান্স ডিপার্টমেন্টের চ্যাপ্টার হচ্ছে 1, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরও চ্যাপ্টার 1, এবং যারা বিবিএস অথবা ডিগ্রিতে আছো তোমাদেরও চ্যাপ্টার হচ্ছে 1। ঠিক আছে, এগুলো আমাদের, এটা হচ্ছে আমাদের শিট। আমাদের শিটে লেখা থাকে সবকিছু, যে কোন আমরা যে মানে আমরা যে টপিকসটা আলোচনা করব, যেটা অর্থনীতির সংজ্ঞা বা মৌলিক বিষয়বস্তু, এটা কোন ডিপার্টমেন্টের কোন চ্যাপ্টার। হ্যাঁ, তো আমরা কিন্তু শিট দিয়ে দিচ্ছি আগেই। বিশেষ করে এটা হচ্ছে পেড শিট, মানে যারা আমাদের পেড কোর্সে ভর্তি হয়, পেড কোর্সের তাদেরকে আমরা শিটটা দিই। ঠিক আছে। আর তোমাদের যারা অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস করো, অ্যাকাউন্টিং ফ্রি ক্লাসের জন্য অ্যাকাউন্টিং তো সব শিট পাওই। তো ফিনান্স আর ইকোনমিক্সের শিট এবং সবকিছুই পেড থাকে। আমাদের পেড কোর্সের জন্য এই সুবিধাটা থাকে। ওকে। তো যাই হোক, আমরা এটা লাইভে আছি তোমাদের সাথেও, পেজে যারা আছো তোমরা ভালো মন্দ খালি দেখো, শুনো, আগে ভালো করে ইকোনমিক্সটা বুঝো। ঠিক আছে। তো আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে অর্থনীতি। তো সর্বপ্রথম আমি যখন অর্থনীতিতে জার্নি শুরু করব, আমাকে অর্থনীতি সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। কারণ সম্পূর্ণ বইটার ভিতরে কিন্তু অর্থনীতি সম্পর্কে লেখা। ঠিক আছে। এবং অর্থনীতি থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন চ্যাপ্টারে করা হয়েছে বা লেখা হয়েছে। তো তুমি যখন একটা অর্থনীতি সম্পর্কে একটা তোমার একটা পূর্ণ জ্ঞান আসবে, তুমি আসলে বুঝতে পারবে যে আসলে অর্থনীতি জিনিসটা এরকম। তাহলে অর্থনীতির যে আরো অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে বা অন্যান্য যে প্রশ্নগুলো আছে বা চিত্রগুলো আছে, ঠিক আছে, ওইগুলো তোমার জন্য বুঝতে সহজ হবে। ঠিক আছে। তো তোমরা তো জানো যে পড়ালেখার মধ্যে বা পড়ালেখার সিস্টেমটা হচ্ছে কি, তুমি তুমি যতটুকু একজন টিচারের কাছ থেকে নিবা, রিসিভ করবা, এর থেকে বেশি তোমাকে পরিশ্রম করে, তোমাকে অ্যানালাইসিস করে, তোমার সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে। আমরা আসলে মনে করি কি যে স্যার পড়াই দিল, আমরা বুঝলাম, এতটুকুই হয়তো বা শেষ, এতটুকু নিয়ে আসলে পরীক্ষা হলে গিয়ে লেখা যায় না।
তো তোমাকে স্যারে যে তোমাকে একটা রাস্তা দেখেছে, সেই রাস্তা অনুযায়ী তোমাকে অনেক হাঁটতে হবে, অনেক বুঝতে হবে। ঠিক আছে, তো আমি বলি আমরা আজকে ইকোনমিক্সটা সম্পর্কে ভালো করে জানবো। আমাদের আজকে প্রথম ক্লাস, একটু অল্প স্বল্প আমরা আলোচনা করব ইকোনমিক্স সম্পর্কে। আমরা জানলে আমরা ইকোনমিক্স যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো অনেক সহজে বুঝতে পারবো। তো আমরা আগে বেসিক থেকে আসলে অ্যাকচুয়ালি ইকোনমিক্সটা কি সেটা যদি আমরা আগে শিখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমি আগে বলে দিই আমাদের এই সাবজেক্টে এ প্লাস পাইছে অনেকেই আছে। তুমি আমাদের রিভিউ দেখলে বুঝবা যে ইকোনমিক্সে আমাদের কোর্স করে এ প্লাস পাইছে, এটা আমাদের রিভিউতে দেওয়া আছে, দেখবা। হ্যাঁ, তো তাহলে এই এই কোর্সটা কিন্তু কঠিন না, মানে ইকোনমিক্সটা কঠিন মনে করিও না। ঠিক আছে, এটা একদম সহজ একটা সাবজেক্ট। তোমরা মোটামুটি ভাবে যদি পড়াশোনা করো অবশ্যই এটা তো এ প্লাস পাবো। ওকে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে অর্থনীতি কাকে বলে। মানে আমাদের তো এটা ব্যষ্টিক অর্থনীতি, তো আমরা আগে অর্থনীতিটা শিখবো, তারপরে ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতিটা কাকে বলে একটু দেখো। তো আমি আগে সংজ্ঞাটা একবার পড়ে তোমাদেরকে শোনাবো, তারপরে আমি আবার তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝাবো। দেখো কি লেখছে। অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান, মানে এটা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান, এটা কোনো আসলে সায়েন্স না, এটা সায়েন্স থেকে আসছে না। যেমন মনে করো সূর্য মানে তোমার কি পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যায়। ঠিক আছে, মানে সবকিছুই তো মানে আমরা যে প্রযুক্তিগুলো ইউজ করি এগুলো সায়েন্স থেকে তৈরি হয়েছে। তো এটা কিন্তু তোমার মানে সামাজিক বিজ্ঞান, মানে আমাদের সমাজ থেকে বা আমাদের বড় বড় লোকের মাথা থেকে এটা তৈরি হয়েছে। তো খেয়াল করো, অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক বিজ্ঞান যা, এই জিনিসটা খেয়াল করো, মানুষের অসীম অভাব, ঠিক আছে, যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদে। অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলী আলোচনা করে অথবা পর্যালোচনা করে তাকে বোঝানো হয়। তাহলে অর্থনীতি কাকে বলে? অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক পরিবর্তনশীল বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলী পরিচালনা করে। তাহলে আমরা যদি একদম অ্যাকচুয়াল ভাবে যদি আমাদের লাইফ থেকে এটা বুঝতে চাই তাহলে একটু খেয়াল করো, আমি একটু বুঝাই। আমরা কিন্তু জানি যে আমাদের প্রত্যেকের লাইফে আমাদের যে পরিমাণ সম্পদ আছে তার থেকে বেশি পরিমাণ অভাব আছে। তোমরা নিজেদের দিকে যদি তাকাও, দেখবা যে তোমার যা প্রয়োজন, তোমার যে সম্পদ আছে বা টাকা পয়সা আছে, অথবা তোমার যে সম্পদ তো বুঝো, তোমার যে অ্যাসেটস গুলো আছে, জমিও হতে পারে, তোমার ওই সম্পদ বা টাকা পয়সা বা জমি জমা দিয়ে কিন্তু তোমার প্রয়োজন তুমি পূরণ করতে পারতেছো না। আমরা কিন্তু প্রত্যেককেই এই অর্থনীতির মধ্যে কিন্তু পড়ে আছি। ঠিক আছে, যে আমরা আমাদের নিজস্ব সম্পদ দিয়ে আমরা আমাদের অভাব পূরণ করতে পারতেছি না। যদি অভাব পূরণ করতে পারতাম তাহলে সবাই কিন্তু একটা অ্যাপেল 15 অথবা 16 আমরা কিনে নিতাম। ঠিক আছে, তাছাড়া আরো অনেক কিছু আছে যেটা আসলে বলার মতো না। তো সেই জন্য আমরা বুঝতে পারতেছি কি যে আমাদের সম্পদটা কি সীমিত, আমাদের সম্পদটা কি সীমিত। ঠিক আছে, আমাদের সম্পদ কি সীমিত, একদম লিমিটেড। ঠিক আছে, কারণ আমার কতটুকু সম্পদ আছে এটা কিন্তু আমার সীমিত। আচ্ছা, আর আমাদের অভাব, আমাদের অভাব কি? অভাব, এই অভাব অসীম অভাব। কি? অসীম অভাব, অসীম অভাব। ঠিক আছে, অসীম অভাব। আসলে আমাদের অভাবের কোনো শেষ নেই। তুমি যখন ক্লাস 1-এ পড়তা বা 2-এ পড়তা, তোমার একটা চাহিদা ছিল যে কোনোভাবে একটা ফোন কিনা যায় কিনা। কি ফোন? ওই যে তুতকালে যাওয়া চাই 60 টাকা 70 টাকা। বড় হয়েছে, তোমার চাহিদা বাড়তে থাকলো, তোমার অভাব বাড়তে থাকলো। অভাব জিনিসটাকে মানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝানো হয়। ধরো আমি কোনো একটা কিছু পাচ্ছি না, আমি এটা থেকে বঞ্চিত, আমি মনে করতেছি, এটাই অভাব। ঠিক আছে, তাহলে আমাদের সম্পদ কিন্তু একবারে সীমিত। ঠিক আছে, যেমন আমাদের পৃথিবীর কথা যদি আমরা তুলনা করি, আমাদের পৃথিবীতে যে পরিমাণ সম্পদ আছে, আমাদের পৃথিবীর আয়তন কিন্তু বাড়বে না, অথবা আমাদের বাংলাদেশের আয়তন কিন্তু বাড়বে না, জমি জমার পরিমাণ অথবা বাড়বে না। ঠিক আছে, তো আমাদের সম্পদটা কি একবারে সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমরা কিভাবে আমাদের অসীম অভাবের সাথে সমন্বয় করে আমরা চলবো, এই যে আমরা যে আলোচনা করি বা পর্যালোচনা করি, এটাকে মূলত অর্থনীতি বলা হয়। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, দেখো, বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ। তো সম্পদ সীমিত হইতে পারে, কিন্তু এই সম্পদগুলো আমরা বিকল্পভাবে ব্যবহার করতে পারি। নর্মালি 1 কাঠা জমি থাকলে তুমি কিছু সময় ধরে ধান উৎপাদন করতে পারো,
কিছু সময় গম উৎপাদন করতে পারো, আবার তুমি চাইলে কিছু সময় অন্য কিছু করতে পারো। ঠিক আছে, তারপরে আমি তোমাদের আরো অন্য অনেক কিছু উদাহরণ দিয়েছি আরো আগে। যেমন যদি ধরো একটা গ্লাস, ঠিক আছে, ধরো আমার চশমার গ্লাসটা, এই গ্লাসটা আমি আমার চোখের পাওয়ারে সমস্যা থাকার কারণে আমি গ্লাসটা ইউজ করি। এখন এই গ্লাসটা কিন্তু হাওয়া থেকে তৈরি হয় না, এটা কিন্তু কোনো একটা সম্পদ থেকে তৈরি হয়েছে। তার মানে কি, আমাদের সম্পদটা সীমিত হইলেও এটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এই যে আমার গ্লাসটা যে ইউজ বা তৈরি করা হয়েছে, এটা কিন্তু একটা সম্পদ থেকে তৈরি করা হয়েছে। তো এটাই বোঝানো হয়েছে আমাদের সম্পদটা সীমিত হলেও এটাকে আমরা বিকল্প অনেকভাবে ব্যবহার করতে পারতেছি। আর অনেকভাবে ব্যবহার করতে পারতেছি বলেই কিন্তু আজকে আমাদের এই সীমিত সম্পদ দিয়ে মানুষের অসীম অভাব আমরা কি করতেছি, পূরণ করার লক্ষ্যে কিন্তু দিনের পর দিন আমরা খাটতেছি। বুঝছো? তো মূল বিষয়টা হচ্ছে, আমরা যখন সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাব পূরণ করার জন্য আমরা যে সমন্বয় সাধনকারী যে কার্যাবলীগুলো সম্পাদন করব, যে কার্যাবলীগুলো পর্যালোচনা করব, এই কার্যাবলীগুলো পর্যালোচনা করাকেই অর্থনীতি বলে। কি বলছি? সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের মধ্যে কিভাবে সমন্বয় করা যায়, এটার পর্যালোচনা করাটা কি মূলত অর্থনীতি বলে। সবাই একটু অর্থনীতি ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তাহলে তোমরা এই অর্থনীতিটা যদি বুঝে থাকো তাহলে সামনের স্টেপগুলো অনেকটা সহজ হবে। অর্থনীতি একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? না, অর্থনীতি ফ্রি ক্লাস থাকবে না, অর্থনীতি হচ্ছে পেইড ক্লাস। তো অনেকে রিকোয়েস্ট ছিল যে অর্থনীতিটা মানে পাবলিক ক্লাস দেওয়ার জন্য, তো আমরা সেই জন্য দিয়েছি। ঠিক আছে, আমাদের অর্থনীতি এবং ফিনান্স হচ্ছে পেইড ক্লাস, আর অ্যাকাউন্টিংটা ফ্রি ক্লাস। ঠিক আছে, ওকে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও যে অর্থনীতিটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে ইকোনমিক্সটাকে বুঝতে পেরেছো? তার মানে দেখো, আমার লাইফেও ইকোনমিক্স আছে, তোমার লাইফেও ইকোনমিক্স আছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের লাইফ ইকোনমিক্স আছে, এবং টোটাল বাংলাদেশটা যদি আমি একটাকে তুলনা করি যে একটা দেশ, এই দেশেরও একটা ইকোনমিক্স আছে। কারণ কেন? কারণ আমাদের দেশের যে সম্পদ আছে সেই সম্পদের তুলনায় অভাব অসীম। ঠিক আছে, এই স্বল্প সম্পদ দিয়া কিভাবে আমাদের দেশের মানুষের অভাবটা পূরণ করা যায়, সমন্বয় করা যায়, এই যে পর্যালোচনা করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মূলত অর্থনীতি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা এখন চলে যাবো একটু সামনে। দেখো, এরপরও আসছে তোমার অর্থনীতির সংজ্ঞা। আমরা কিন্তু একটু আগে জেনে আসছি যে অর্থনীতি কাকে বলে। তো অর্থনীতি কাকে বলে, অর্থনীতি জিনিসটা কিন্তু আমাদের এখন ক্লিয়ার যে আসলে অর্থনীতিটা কি। ঠিক আছে, তুমি রাস্তায় যদি কোনো একটা চাচা দেখো, চাচারা ডাক দিবে, চাচা দাঁড়ান, আপনার কি সম্পদ বেশি না অভাব বেশি? তাহলে এই চাচাই বলবো কি যে আমার অনেক সম্পদ, আমার অভাব নেই। আসলে এরকমটা কিন্তু হয় না। তাহলে তুমি মনে করো যে চাচার লাইফে অর্থনীতি নেই, কারণ যার সম্পদ বেশি অভাব কম তার কি অর্থনীতি নেই। অর্থনীতির মিনিংই হচ্ছে সম্পদ তোমার অভাবের তুলনায় কম থাকতে হবে, তাহলেই তোমার মধ্যে কি অর্থনীতি আছে। বুঝতে পারছো? তো এটা কিন্তু এমন কোনো মানুষ নাই যে তার অভাবের থেকে সম্পদ বেশি। ঠিক আছে, আমরা দেখি যত বড় বড়, যেমন বিল গেটস, অনেক বড় লোক আছে, মুকেশ আম্বানি আছে, তো তুমি তাদের দেখবা যে তারাও কিন্তু এখনো টাকা ইনকাম করার জন্য তারা এখনো দিনের পর দিন খাটতেছে। আমি আর তুমি যতটুকু খাটতেছি না, এর চেয়ে আর বেশি গুণ তারা খাটতেছে। তার মানে কি তাদের অভাব আরো বেশি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, এই অর্থনীতির সংজ্ঞা মানে হচ্ছে, আমরা যখন বলি অর্থনীতি কাকে বলে, যদি আমরা আনসার করি সেটা হচ্ছে এক মার্কেট। আর যদি তোমার 4 মার্কের আসে, ধরো 4 মার্কের প্রশ্ন, তোমরা জানো যে বি পারে 4 মার্কের প্রশ্ন আসে, মানে 4 নাম্বার। তো 4 মার্কের প্রশ্নটা যখন আসবে তোমাকে এতটুকু পর্যন্ত একটু সুন্দর করে লিখে দিতে হবে। ঠিক আছে, দেখো এখানে অর্থনীতির সংজ্ঞা অথবা অর্থনীতি বলতে কি বোঝায়, যদি এটা খ মার্ক মানে 4 মার্কের আসে, তখন তুমি এইভাবে একটু বড় করে লিখে দিবা। কি লিখছে দেখো, অর্থনীতির সংজ্ঞা আমি একটু বুঝিয়ে দিতে আসছি। সমাজ ও সভ্যতার পরিবর্তনের সাথে সাথে অর্থনীতির সংজ্ঞারও পরিবর্তন ঘটেছে। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি? ইকোনমিক্স। এটা হচ্ছে গ্রিক ঐকোনোমিয়া থেকে আসছে, যার অর্থ হলো গার্হস্থ্য পরিচালনা। কি পরিচালনা? গার্হস্থ্য পরিচালনা। ঠিক আছে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য বিষয় সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান বলে অভিহিত করেছে। এভাবে তারা কিছু কথা লিখছে। তারপর হচ্ছে এখানে অর্থনীতি সম্পর্কে কে কি বললো, যেমন অধ্যাপক মার্শাল, হ্যাঁ, তোমার ক্যানন, পিন্ডু প্রমুখ, তারপর হচ্ছে অধ্যাপক এল রবিনসন, হ্যাঁ, তারপর হচ্ছে তারা যে বলছে তাদের 2-3টা সংজ্ঞা দেওয়ার পরে তুমি লাস্টে এই কথাটাই বলবা যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এটাই প্রতিমানিত হয় যে অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব
এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাধনকারী কার্যাবলী পর্যালোচনাকে বলা হয়। তো এটা হচ্ছে 4 মার্কের জন্য, ঠিক আছে। তো আমি তোমাদের একটু বিস্তারিত বলে দিলাম, এখানে আরো কিছু লেখা আছে, এগুলো তোমরা দেখলে শীট দেখলে বুঝতে পারবে। ওকে, এখন আমরা চলে যাবো হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলে। হ্যাঁ, রাত শেষ, রাতে আর এখন ক্লাস নেওয়া যায় না, অনেক টাইম শেষ। দেখো এখন হচ্ছে আমরা অর্থনীতিটা কেন পাঠ করবো। দেখো প্রশ্নটা কি লেখা আছে, হুবহুব কিন্তু আসবে প্রশ্নগুলা, যে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, ডিরেক্ট প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। এইসব প্রশ্ন আসলে 7 মার্কে, 8 মার্কে অথবা 10 মার্কে আসবে। তো যখন অর্থনীতির প্রয়োজনীয়তা আলোচনা করে প্রশ্নটা আসবে, তুমি দেখো এখানে কি লিখছে, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটার মানে হচ্ছে তুমি কেন অর্থনীতি পাঠ করবে, অর্থনীতি তোমার আমার পাঠ করার কেন দরকার, আমরা কেন পাঠ করবো, শুধু শুধু পাঠ করব। দেখো তো একটু দেখি কেন পাঠ করে। দেখো উত্তর, আধুনিক সমাজে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম। বর্তমান সমাজে অর্থনীতি পাঠ করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের লাইফে অর্থনীতি আছে। কারণ বর্তমান সমাজে অধিকাংশ সমস্যা হলো অর্থনীতির সমস্যা। অর্থনীতির সমস্যা মানে কি, সম্পদ কম, অভাব বেশি, এটাই তো। আচ্ছা, আর এইসব সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য অর্থনীতি হ্যাঁ খুঁজে পাওয়া যায় অর্থনীতিতে। তো অর্থনীতি যদি আজকে না থাকতো, তাহলে কিন্তু আজকে আমরা এই যে আমার সীমিত সম্পদ দিয়ে আমরা এত মানুষের অভাব পূরণ করা যেত না। আমরা তো পুরোপুরি অভাব পূরণ করতে পারি না, কিন্তু অভাব পূরণের চেষ্টায় আছে বিষয়টা, ঠিক আছে। তো এটা একমাত্র কি অর্থনীতির জন্য। তারপর দেখো, তাই সমাজবদ্ধ মানুষের সব অর্থনৈতিক কাজকর্ম অর্থনীতির পরিধিভুক্ত বিদায় সমাজের সর্বস্তরের জনগণের নিকট এর গুরুত্ব রয়েছে। আমারও আছে, তোমার অর্থনীতি পড়তে হবে। নিচে অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো, এটা হচ্ছে একটা জিনিসের মিনিং। এখন খেয়াল করো, 1 নম্বর পয়েন্ট কি দিচ্ছে দেখো, মানুষের দৈনন্দিন জীবন, ঠিক আছে। তো মানুষের দৈনন্দিন জীবনে তুমি যখন তোমার দৈনন্দিন জীবনটা পরিচালনা করবা, তখন দেখবা তোমার লাইফে অভাব আসবে, ঠিক আছে। এখন তোমার অভাব যখন আসবে, তোমার সম্পদের তুলনায় যখন অভাবটা বেশি হবে, এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা জানার জন্য হলো তোমাকে অর্থনীতি পড়তে হবে। এখন তুমি বুঝলা যে আমার সম্পদ তো কম, অভাবটা বেশি, তাহলে তুমি এখন কি এই সম্পদটা দিয়ে কিভাবে চলা যায়, কিভাবে অভাবটা পূরণ করা যায়। যেমন তোমার বাবা করে, আমার মাই, আমার ফ্যামিলির লোক করে, তাদের যে আয় হয় সে আয় দিয়া একটা মাস কিভাবে চালানো যায় সেটা কিন্তু তারা চেষ্টা করে, ঠিক আছে। তাহলে অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকলে কিন্তু একজন মানুষের দৈনন্দিন জীবনও কি কাজে আসবে। এরপর হচ্ছে 2 নাম্বার, সম্পদের সুষ্ঠু ব্যবহার। তুমি যখন অর্থনীতি সম্পর্কে জানবা যে তোমার সম্পদ কম, অভাব অনেক বেশি, তাহলে কিন্তু তুমি কখনোই সম্পদকে অপব্যবহার করবা না। তুমি চাইবা যে সম্পদটা কাজে লাগানো যায় কিভাবে, কারণ তোমার তো কাজে লাগাইতে হইব। কারণ সম্পদ যদি তুমি কাজে না লাগাও, এমনিতেই তো তোমার সম্পদ কম, এর মধ্যে যদি তুমি আবার নষ্ট করে ফেলো, তাহলে তো তোমার অভাব পূরণ হইব না। যেমন আমরা আগে এটা করে আসছি, হ্যাঁ। যেমন আমরা মনে করো যখন আমরা ছোট ছিলাম, আমাদের সময়কে আমরা নষ্ট করে ফেলছি, পড়াশোনাটা ভালো করে করি নাই, ঠিক আছে। এমনি তো আমাদের সাকসেসফুল হওয়ার জন্য অনেক সময়ের ব্যাপার, তারপরে আমরা আরো সময় নষ্ট করি, এখনো কিন্তু নষ্ট করতেছি, বুঝছো। তাহলে এটাই, যখন তুমি অর্থনীতি সম্পর্কে জানবা, অর্থনীতি সম্পর্কে পাঠ করবা, তখন কিন্তু তুমি বুঝতে পারবে তোমার সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। দেখো কিভাবে লেখা আছে, মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে কিভাবে সম্পদ বৃদ্ধি করা যায়, কিভাবে সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায়। সম্পদের সর্বোত্তম ব্যবহার বুঝো, একটা টাকা থাকলে এটাকে সর্বোত্তম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তা অর্থনৈতিক জ্ঞান থেকে জানা যায়। তাই অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণ সাধনই অর্থনীতির মূল লক্ষ্য। তুমি যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার না করো, অবশ্যই তোমার অভাব থাকবে সারা বিশ্বের, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর, বুদ্ধিমত্তার প্রসার ঘটে। তুমি কিন্তু অলরেডি বুদ্ধিমান হয়ে গেছো, কারণ তুমি বুঝতে পারছো যে আমার তো ওই অল্প সম্পদ দিয়ে অসম্ভব পূরণ করতে হবে। তখন কি তোমার মাথায় এমনিতে কিন্তু বুদ্ধি চলে আসবে, না আমার সম্পদ নষ্ট করা যাবে না, আমাকে এইভাবে এটা ইউজ করতে হবে, আমার অল্প সম্পদ, হ্যাঁ। তখন তোমার কি এই অর্থনৈতিক পাঠের কারণে কিন্তু তোমার বুদ্ধিমত্তা প্রসার করবে, বুঝতে পারছো। এরপর দেখো কি লেখা আছে, হ্যাঁ। তো দেখো ওনারা কি বলছে, এটা হচ্ছে আমি এই বইটা কার জানেন, এটা হচ্ছে সুকেশ চন্দ্র জোয়ারদার, মিলেনিয়াম পাবলিকেশন, আমার বেস্ট বই। তো এই বইটা তোমরা সবসময় পড়বা, এই বইটার মধ্যে অনেক সুন্দর করে লেখা আছে, বুঝতে পারছো, অনেক সুন্দর লেখাগুলো। আমার লাইফে আমি যত বই দেখছি, আমার মিলেনিয়াম পাবলিকেশন উঠে, আমাকে কিন্তু মিলেনিয়াম পাবলিকেশনের লোকে চিনিও না, বুঝছো। যাই হোক, এরপর দেখো, তাহলে তোমার বুদ্ধি হয়ে গেল, তুমি অর্থনীতি পড়ছো, তোমার বুদ্ধি তো অবশ্যই হবে, কারণ তুমি তো জানো তোমার এখন এই মুহূর্তে একটা তোমার এই মুহূর্তে তোমার রেজিস্ট্রেশন ফ্রি দিতে হইব, কিন্তু তোমার কাছে টাকা নেই। এখন তো তোমার বুদ্ধি করে চলতে হবে যে কিভাবে এটা করা যায়,
ঠিক আছে, ওকে। এরপর দেখো শিল্পপতি বা ব্যবসায়ীদের নিকট, এরা তো আরো বেশি, এদের অভাব তো আরো বেশি। আমি আর তুমি তো বাবা মায়ের অধীনে ছিল, আমাদের অভাবটা বেশি না, কম। ওনাদের যে অভাব, টাকা হাজার কোটি থাকার পরেও আরো টাকা লাগবে। তাহলে আমাদের আগে ওনারা সারা বাজারে অর্থনীতি বই কিনা নিয়ে পড়া লাগবে, আর ওনাদের বেশি জানা দরকার। এই জন্য দেখো তাদের কেন দরকার, কারণ শিল্প এবং ব্যবসায়ীদের নিকট হচ্ছে, শিল্প এবং ব্যবসায়ীরা কিসের সাথে ইনভলভ থাকে, তারা কিন্তু আর্থিক লেনদেনের সাথে ইনভলভ থাকে। এখন তারা যখন বিজনেসটা শুরু করবে, বিজনেস করবে, তখন কিন্তু তারা এই দেশের অর্থনীতি সম্পর্কে জানতে হবে। বুঝতে পেরেছো? যেমন করোনাকালীন সময়ে আমাদের দেশের যে একটা অবস্থা ছিল, হ্যাঁ, ওই সময় যারা বিজনেসটা শুরু করেছে তাদের কিন্তু অনেক লস হয়েছে। বিশেষ করে যারা শুরু করেছিল, আমার নিজের চোখে দেখা, আমিও কিন্তু বিজনেসের সাথে আমি রিলেটেড, আমি 10 বছর বিজনেস করেছি, হয়তো তোমরা জানো না, আমি কিন্তু প্রত্যক্ষভাবে আমি 10 বছর নিজে মালিক হয়ে বিজনেস করেছি। ওই সময়টা যখন বিজনেস শুরু করা হয়েছিল, তখন কিন্তু অনেকেরই একদম টানা লস হয়েছে, কারণ ওইটা তো এমনিতেই একটা মহামারীর একটা বিষয়। এখন তুমি যদি বিজনেস বা ব্যবসা হয়ে যখন তুমি একটা অর্থনীতি সম্পর্কে বুঝবা, তোমার যখন একটা জ্ঞান আসবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন সময় কি করা লাগে। দেশের অর্থনীতির উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাকে ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানগুলো দিতে হবে। তো সেই জন্য তুমি যদি ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানের কোনো মালিক হোক বা দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অর্থনীতি সম্পর্কে জানতে হবে। এ হচ্ছে তোমাদের 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আমি সব সম্পর্কে বলবো যে কোনটা কত প্রশ্ন দিতে হবে, এগুলো সব বলবো। ঠিক আছে, এরপরে দেখো সমাজকর্মীদের নিকট, সমাজকর্মী কারা জানেন? সমাজকর্মী আমি বলে দেয় কারা। ধরো মসজিদ কমিটির লোক আছে একজন, উনি সমাজকর্মী বলা, মানে সমাজ এর কল্যাণে বা সমাজের কিছু দায়িত্ব যার কাছে থাকে, ওনাকে বলা হয় সমাজকর্মী। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সমাজকর্মী দেখি। হ্যাঁ, তো যাই হোক, তো সমাজকর্মীদেরও কিন্তু অর্থনীতি পড়তে হবে। কেন অর্থনীতি পড়তে হবে? কারণ তারা তো সমাজ পরিচালনা করে। সমাজ পরিচালনা করলে তো তাদের সমাজের মানুষের একটা দায়িত্ব আছে। তো এতগুলা মানুষের একটা অল্প সম্পদ থেকে তাদের অভাবটা কিভাবে পূরণ করা যায় বা কিভাবে তাদের সমন্বয় করা যায়, সেটা কিন্তু তাদের মাথায় থাকবে, কাজ করতে হবে। তো তাদের কি করতে হবে? তাদের আগে এটা জানতে হবে। এখন সমাজকর্মীদের মধ্যে প্রথম বলছি, যেমন মসজিদ কমিটির যেমন একজন সভাপতি, ধরো উনি একজন সমাজকর্মী। তাছাড়া ধরো শ্রমিক নেতা, ঠিক আছে, এরকম থাকতে পারে। তো তাদেরও কি এই অর্থনীতি সম্পর্কে জানতে হবে। যদি অর্থনীতি সম্পর্কে না জানে, উনি যে সমাজের দায়িত্বধীন আছে, যেমন চেয়ারম্যান, মেম্বার, অথবা তুমি মেয়র বলতে পারো, দায়িত্বহীন আছে, এই এলাকার বেকারত্ব কিভাবে দূর করা হবে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার নিরক্ষরতা, এগুলা তার অর্থনীতি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। সে যদি অর্থনীতি পাঠ না করে, অর্থনীতি সম্পর্কে না জানে, তাহলে তার সমাধান করতে একটা সময় লাগবে। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে শ্রমিক নেতা। আমরা কিন্তু অনেক সময় দেখি যে শ্রমিক নেতা, শ্রমিকরা আন্দোলন করে। ঠিক আছে, শ্রমিক নেতাদেরও কিন্তু অর্থনীতি সম্পর্কে জানতে হবে। এখন ধরো কোনো একটা প্রতিষ্ঠান তোমাকে বোনাস দিচ্ছে না, তুমি সবাই করলেই আজকে আন্দোলন করবো, ওই প্রতিষ্ঠানের গ্লাস ভেঙালাম, এটা মানে কিন্তু তুমি শ্রমিক নেতা ঠিকই হয়েছ, কিন্তু অর্থনীতি সম্পর্কে তোমার জ্ঞান নাই। কারণ তোমাকে আগে অর্থনীতি সম্পর্কে বুঝতে হবে, তোমাকে আগে এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে হবে। এরপরে না তুমি একটা এই আন্দোলন শুরু করবা, সেটা তোমার উচিত নাকি না উচিত। ঠিক আছে, তো তুমি যখন একজন শ্রমিক নেতা হইবা, তুমি আগে অর্থনীতি সম্পর্কে জানবা। এখন তুমি যে কোম্পানির অধীনে আছো, সেই কোম্পানির আর্থিক অবস্থা তোমাকে জানতে হবে, যে কোম্পানির কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ অভাব আছে। এরপরে তুমি আন্দোলন করো, বিষয় না। ঠিক আছে, তাহলে যারা শ্রমিক নেতা তাদের কি করতে হবে? অর্থনীতি পাঠ করতে হবে। এরপর হচ্ছে রাজনৈতিক নেতাদের, এটার কথা না হয় নাই বললাম, এটা সম্পর্কে তোমরা জানোই। ঠিক আছে, যারা রাজনীতি করে হ্যাঁ আমাদের থেকে বেশি অর্থনীতি সম্পর্কে জানে। তো রাজনীতিবিদ তো আজকে কি, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের যে যে তারা এই কাজগুলা পর্যালোচনা করে, কারা থাকে? রাজনৈতিক দলগুলো কিন্তু থাকে। অর্থমন্ত্রীকে, উনিও তো একটা রাজনীতি, মানে কি, যাদেরকে আমরা ভোটের মাধ্যমে, ভোটাধিকারের মাধ্যমে কি করি, নির্বাচন করে থাকি। তাহলে অর্থ মন্ত্রণালয়ের যে থাকে, হ্যাঁ, অর্থমন্ত্রী যে থাকে, ওনাদেরকে আমরা ভোটাধিকার করে আমরা করছি না, নির্বাচন করছি না। তাহলে ওনাদের কিন্তু আমাদের থেকে বেশি জানতে হবে, কারণ রাজনীতি হচ্ছে এমন একটা বিষয়, সকল স্তরে সবকিছু জানতে হবে। বুঝতে পারছো? এরপরে দেখো সরকারি প্রশাসন। সরকারি প্রশাসনেরও কিন্তু অর্থনীতি সম্পর্কে জানতে হবে, কারণ সরকারের প্রশাসনের অধীনে অনেক কিছু আছে, তোমরা হয়তো আমরা দেখি না। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় থানায় সরকারি তোমার প্রতিষ্ঠান আছে। তারপর হচ্ছে সরকারের বিভিন্ন ট্যাক্স, বিভিন্ন কর যে নেওয়া হয়, এই সব কিছু কিন্তু অনেক মানে 70% তো মনে করো আমরা সবকিছু নিয়ন্ত্রণ করে সরকার। ঠিক আছে, মালিকানা খুব কমই। তো তাহলে তোমাকে সরকারকেও এই অর্থনীতি সম্পর্কে জানতে হবে। ওনারা একটা কিছু বললো যে তুমি এত টাকা কর দিবা, ধরো আমাকে এসে বললো তুমি শহীদুল স্যার, তোমাকে এত % কর দিতে হবে। ঠিক আছে, তাহলে তো আর হইলো না।
ওনার আগে অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আমার আমার বিষয়টা বিবেচনা করতে হবে অর্থনৈতিক ভাবে শহীদুল স্যারের কি সম্পদের তুলনায় অভাব কেমন আছে, ঠিক আছে। এরপরে তারা কি করতে হবে, এক একটা আইন বা নীতি তারা কি করবে আমার উপর প্রয়োগ করতে পারবে। এরপর হচ্ছে মিতব্যয়িতার ক্ষেত্রে তুমি এখন চিন্তা করো, আগে আমি আমার ক্লাসের একটু আগে তুমি যেমন তোমার ছিল, এখন কিন্তু তুমি বুঝে আলাইছো যে না রে, আমার তো যে পরিমাণ অভাব আছে এই পরিমাণ সম্পদ আমার নাই, আমার তো এখন কম খরচ করতে হবে। বুঝতে পারছো? তাহলে মিতব্যয়িতা মানে কি? মিতব্যয়িতা মানে কিন্তু কৃপণ না, কৃপণ না, কিন্তু কৃপণ হচ্ছে তারা যাদের প্রয়োজন খরচ করে না তাদেরকে কৃপণ বলা হয়। আর মিতব্যয়িতা হচ্ছে তোমার যা প্রয়োজন তুমি তাই খরচ করবা, কিন্তু তুমি সবসময় চাইবা যে কিভাবে সর্বনিম্ন খরচটা সর্বনিম্নভাবে করা যায়। যেমন আমি বলি, একটা কাঁঠাল যদি তুমি বাজারে কিনতে যাও, দেখবা একই কাঁঠাল, দেখবা এক লোকে 500 টাকা দাম চাইছে, 300 টাকা বেলা সে নিয়ে গেছে, ঠিক আছে। অথচ এই কাঁঠালটা তুমি অনেক ধরাধরি করে তুমি 250 টাকা দিয়ে আনছো। তার মানে কি তুমি মিতব্যয়ী, তুমি কিন্তু কিপটা না, তুমি আসলে যতটুকু এটার পিছনে প্রয়োজন ছিল সেটাই তুমি খরচ করছো। বুঝতে পারছো? মিতব্যয়িতা জিনিসটা কি, মানে যা প্রয়োজন তুমি তাই খরচ করবা, বেহুদা খরচ করবা না। বিষয় হচ্ছে এরকম। তাহলে তুমি যখন অর্থনীতি সম্পর্কে তুমি যখন পাঠ করবা, তুমি কি হয়ে যাবা, একটা মিতব্যয়িতা সম্পর্কে জ্ঞান অর্জন হবে এবং তুমি অবশ্যই মিতব্যয়ী হয়ে যাবা, কারণ তুমি জানো তোমার সম্পদ কম, অভাব বেশি। দেখো তারা কি লিখছে, অর্থনীতি মানুষকে কৃপণ হতে নিষেধ করে কিন্তু মিতব্যয়িতার শিক্ষা দেয়। মিতব্যয়ী হতে হবে। মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের সাহায্যে সীমাহীন অভাব পূরণের জন্য মানুষকে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। অর্থনীতি পাঠের মাধ্যমে মানুষ মিতব্যয়ী শিক্ষা করতে পারে। 10 নাম্বার, পরিকল্পনা প্রণয়ন। যে কোনো একটা বিষয়ে যদি তুমি পরিকল্পনা নিতে চাও, ধরো তুমি চাচ্ছ এখন একটা বিজনেস দিবা, ধরো তুমি চাইতেছো পড়ালেখাটা ছেড়ে দিবা, না আর করো না, ভালো লাগতেছে না, অনেক পড়ালেখা করছি, অনার্সে কিছু করতে পারবো না। এটার জন্য তুমি জানো তোমাকে অর্থনীতি বুঝতে হবে, তোমার লাইফের অর্থনীতি সম্পর্কে জানতে হবে যে আমি এখন কি করব, আমি এখন কোন পজিশনে আছি, আমার যে পরিমাণ স্বপ্ন, আমি কি পারবো আমার এই সম্পদ দিয়ে আমার এই স্বপ্ন পূরণ করতে। ঠিক আছে, তুমি কিন্তু অলরেডি অর্থনীতি ভাবে কিন্তু তুমি চিন্তা করছো, অথচ তুমি জানোই না যে এটা তোমার, এটাই যে অর্থনীতি। ঠিক আছে, তাহলে তোমাকে অর্থনীতি পাঠ করলে তুমি যখন অর্থনীতি সম্পর্কে তোমার জ্ঞান হবে, তখন কি তুমি যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন করতে পারবে, কারণ অর্থনৈতিক ভাবে কিন্তু তুমি অনেক কিছু বুঝতে পারবে। এরপর হচ্ছে উৎপাদন ক্ষেত্রে। দেখো কি লেখছে, দেশের বিভিন্ন খাতে উৎপাদন বৃদ্ধির জন্য অর্থনৈতিক জ্ঞান খুবই প্রয়োজন। কেন জানো? কেন আমি তোমাদের বলি। এই যে আজকে বাসায় বসে ধান খাও, ভাত খাও, এই ধানগুলা কিন্তু আমাদের শহরে হয় না, যেমন নারায়ণগঞ্জে কোথাও কিন্তু ধান হয় না, বা হলেও অনেক দূরে, আমি কিন্তু জানি না। আমাদের 1 কিলো বা 5 কিলো আশেপাশে কিন্তু ধান হয় না, মানে ধান চাষ করা হয় না। এখন আমি যে ধান খাচ্ছি, ঠিক আছে, মানে চাল খাচ্ছি, ভাত, এই ধানটা কোথা থেকে আসতেছে? তাহলে অর্থনীতিবিদরা কিন্তু এটা চিন্তা করে, অর্থ মন্ত্রণালয় থেকে এগুলো হয় যে কি পরিমাণ আমাদের দেশে কি পরিমাণ চাউল উৎপাদন হবে, কি পরিমাণ ডাউল উৎপাদন হবে, এবং সেগুলো কি হচ্ছে কিনা, তারা এগুলো দেখাশোনা করে। তুমি কি মনে করছো যে দেখাশোনা করে না? কখনই না। তারা এগুলো সব কাউন্ট করে যে আমাদের দেশে কত জমির মধ্যে কতটুকু জমি আবাদি হয়, আবাদি বুঝো তো, মানে ফসল হয়, আর কতটুকু জমিতে মানুষ থাকে, কতটুকু জমি খালি আছে, এটা সরকারের কাছে যাও, তোমার বলে দিব। ঠিক আছে, তাহলে তুমি যখন অর্থনীতি পাঠ করবা, তখন তোমার কি উৎপাদন ক্ষেত্রে তোমার কি আসবে, সম্পর্কে তুমি অনেকগুলা ব্যবহার বা সম্পর্কে জানতে পারবা। তখন তোমার উৎপাদন ক্ষেত্রে তুমি কোন পণ্য কি পরিমাণ উৎপাদন করবা, কোনটা উৎপাদন করবা না, সেটা তুমি জানবা। ঠিক আছে, কারণ তুমি গম উৎপাদন করো, গমে লাভ বেশি, তাহলে তো হইব না। একবার মনে আছে নি যে আমাদের ইংরেজরা যখন আসতো আমাদের দেশে, মানে একদম ইন্ডিয়া সহ যখন ছিল, ইংরেজরা এসে কিন্তু নীল চাষ করতো। নীল বুঝো, নীল চাষ করতো, তখন ধান চাষ করতে দিত না, তখন মানুষের না খায় মারা গেছে। ঠিক আছে, এখন তোমার অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে যে আমার তো প্রতি বছর আমার বাংলাদেশে এত টন চাউল লাগে, এত মেট্রিক টন চাউল লাগে আমার বাংলাদেশের মানুষ খাওয়ার ভরণ পোষণের জন্য। তা আমার এত মেট্রিক টন চাউলের জন্য আমার এতগুলা জমি আবাদে আমার দান করতে হইব, তাহলে আমার দেশের মানুষ কি খায়া থাকতে পারবো? বুঝতে পারছো? তখন তুমি যখন অর্থনীতি পাঠ করবা, তখন উৎপাদন সম্পর্কে তোমার একটা জ্ঞান আসবে। তখন তুমি কি করবা, ওদের মতো নীল চাষ করবা না, তুমি কি করবা, তোমার দেশের মানুষের অভাব পূরণের জন্য তোমার যেটা যতটুকু দরকার তুমি এতটুকু চাষ করবা। এখন ধরো আমি গম চাষাবাদ দিলাম, অনেক ফ্যামিলি আছে সকালে আটা খায়, এটা তুমি আমি না জানলে কি হইব, সরকার জানে যে আমার বাংলাদেশে এতটা মেট্রিক টন আটা লাগে, আমার বাংলাদেশে এত মেট্রিক টন আলু লাগে। বুঝতে পারছো? এখন ওনারা দায়িত্ব যদি ঠিক মতো পালন করে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এখন দায়িত্ব তো ঠিক মতো পালন না করলে তো আমাদের দেশের অবস্থা আরো খারাপ হইবে। তা কত মন পেঁয়াজ লাগে, কত মেট্রিক টন কি লাগে, এটা ওনারা জানে। বুঝতে পারছো?
তখন তুমি যখন অর্থনীতি সম্পর্কে তুমি জানতেছো যে তোমার পেঁয়াজের অভাব পূরণ করতে এতটুকু পেঁয়াজ লাগবে, তো সেক্ষেত্রে তোমার কি এই উৎপাদন ক্ষেত্রে অর্থনীতি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সবকিছু তুমি জানলা, বুঝলা, সবকিছু পাঠ করলা। এখন তোমার কি অর্থনীতি সম্পর্কে জানার পরে তোমার কি হবে, এই অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু হবে। আর অর্থনৈতিক উন্নয়নটা করতে হলে তোমার প্রথমে কি দরকার, অর্থনৈতিক জ্ঞান। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থনীতি পাঠ করলে আমাদের লাইফ থেকে এই জিনিসগুলা থেকে আমরা কি অনেক সহজে আমরা সমন্বয় করতে পারবো এবং এই কাজগুলো আমরা সুষ্ঠুভাবে করতে পারবো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও কোশ্চেন নাম্বার 2। এ পর্যন্ত আমি যা পড়েছি অল ক্লিয়ার লিখে দাও। তাহলে আমরা যে প্রশ্নটা পড়েছি এখানে হচ্ছে 12টা পয়েন্ট ছিল। এটা মূলত 8 মার্কের অথবা 10 মার্কের প্রশ্ন। নর্মালি 8 মার্কের প্রশ্ন আসলে 12 থেকে 14টা পয়েন্ট দিতে হয়, ঠিক আছে? আর 4 মার্কের প্রশ্ন 6-7টা পয়েন্ট দিলে হয়। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, যারা পেজে আছে একটু অল ক্লিয়ার লিখে দাও। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, কোনো সমস্যা নাই, কমার্স পাবলিকেশন কিনলেও সমস্যা নেই, চলবে, কিনে তো ফেলছো, আর ঝামেলা নেই। আচ্ছা, এরপরে চলো আমরা এখন আমরা শিখবো হচ্ছে, এতক্ষণে আসছি আমাদের বইয়ের মধ্যে, আমাদের বই সম্পর্কে জানবো। আমাদের বইটা কিন্তু আসলে অর্থনীতি না, আমাদের বইটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ঠিক আছে? চলো আমরা একটু বই সম্পর্কে জানি। দেখো বইটা কিভাবে, আমাদের বইটা, হ্যাঁ দেখো কি লেখছে, ব্যষ্টিক অর্থনীতি, যেটা ইংলিশ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। কি মাইক্রো ইকোনমিক্স? দেখো এখানে কি লেখছে, অর্থনীতির যে শাখায়, আমি কিন্তু জানি অর্থনীতির শাখাটা কি, অর্থনীতি মানে কি, অভাব সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় সেটার সমন্বয় সাধনকারী কার্যবলীকে অর্থনীতি বলে। এখন এটা তো একটা শাখাই, এটা ধরো একটা অর্থনীতি, ঠিক আছে? এটা একটা অর্থনীতি ধরো। এখন অর্থনীতির যে শাখায় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। তার মানে ব্যষ্টিক অর্থনীতি বলতে বুঝো তো, শহীদুল স্যারের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ অভাব আছে, শুধু আমাকে নিয়ে গবেষণা, আমাকে নিয়ে যে করা হয়, এটা বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। 11+ একাডেমির কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ অভাব আছে, এই যে বিষয়টা অর্থনীতি যে শাখায় এটা আলোচনা করবে শুধুমাত্র একটা ব্যক্তি অথবা একটা প্রতিষ্ঠানে, এটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। বুঝতে পেরেছ? ধরো নারায়ণগঞ্জের একটা বড় একটা প্রতিষ্ঠান, মেড বাই ম্যাক একটা প্রতিষ্ঠান আছে, তো তাদের কি পরিমাণ সম্পদ আছে, তাদের কি পরিমাণ অভাব আছে, এটাকে পর্যালোচনা করছে। এটা হচ্ছে একটা পার্সোনালি এককভাবে করা, এটাকে বলে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি কি জানেন? এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করে সবার অর্থনীতি যখন একসাথে করা হয়, একদম সারাটা দেশের অর্থনীতি যখন একসাথে তুলনা করা হয়, ওটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। বুঝতে পেরেছো? তাহলে দেখো কত সুন্দর করে লেখা আছে, অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থার সম্পর্কে পৃথক পৃথক মানে আলাদা আলাদা ভাবে, খন্ড খন্ড ভাবে তাদের অ্যাকচুয়াল মানে ইন্ডিভিজুয়াল যেটাকে বলে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতি নিয়ে, সমগ্র মানে কি আমাদের সম্পূর্ণতা দেশের অর্থনীতি নিয়ে যেটা আলোচনা করা হয়, সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি অথবা ম্যাক্রো ইকোনমিক্স। তোমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে এই মাইক্রো ইকোনমিক্স, সেকেন্ড ইয়ারে পর্ব হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে? তার মানে অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সংস্থাকে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয়, তাদেরকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতি নিয়ে, একদম ফুল বাংলাদেশের অর্থনীতি অথবা ফুল পৃথিবীর অর্থনীতি, ঠিক আছে, এটাকেও সামগ্রিক অর্থনীতি বলা হয়। আশা করি বুঝতে পেরেছো সবাই। 4 এবং 7 নম্বর ক্লিয়ার লেখা, 4 এবং 7 ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, আচ্ছা সবাই তাহলে ক্লিয়ার, ঠিক আছে? ওকে, আমি মার্কস সম্পর্কে কিভাবে মার্কস আলোচনা করবো সেগুলো আমি বলে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মার্কস সম্পর্কে আমি বলে দিব ইনশাআল্লাহ। ওকে, সব পরিষ্কার তো? ওকে, এরপর আমরা যদি আরেকটু সামনে যাই, তাহলে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব। মানে আমরা তো ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে জানছি। ব্যষ্টিক মানে কি, একজন পার্সন অথবা একজন প্রতিষ্ঠান তাদের আলাদা আলাদা করে সম্পদ এবং কি অভাবের যে সমন্বয় যে বিষয়টা, মানে অর্থনীতির যে বিষয়টা, সেটা আমরা বিবেচনা করব। তাহলে এখানে এর গুরুত্ব, এটা আমাদের ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব কি, আমাদের কেন ব্যষ্টিক অর্থনীতি প্রয়োজনীয়, কেন ব্যষ্টিক অর্থনীতি আমাদের জানা দরকার, বা ব্যষ্টিক অর্থনীতি আমাদের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে,
বা বেস্টিং অর্থনীতি কি, এটা আমি কেন আমাদের গুরুত্বপূর্ণ কি। অর্থনৈতিক নীতিমালা প্রণয়নে তুমি যে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করবা, তুমি যে একজনের উপরে কর দিয়ে দিবা, হ্যাঁ, তারপরে তোমার বিভিন্নভাবে কি মূল্যনীতি দিবা, তোমাকে অবশ্যই একজন মানুষের সম্পর্কে, একজন প্রতিষ্ঠানের সম্পর্কে তোমাকে জানতে হবে। সম্পদের কাম্য ব্যবহার, কর ওরূপ, আন্তর্জাতিক বাণিজ্য, কল্যাণমূলক অর্থনীতির ব্যাখ্যা। তো তুমি এখন যখন এগুলা নিজে নিজে করবা, যেমন আমি তোমাকে একটা বুঝাই, জাস্ট একটা পয়েন্ট বোঝাবো, তুমি এখন নিজে থেকে বুঝবা। দেখো কি লেখছে, অর্থনীতির বিভিন্ন ব্যাখ্যা এবং এর ব্যবহারিক প্রয়োজনের দিক হতে ব্যষ্টিক অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যষ্টিক থেকে তো সামষ্টিক। সরকার যদি আমার সম্পর্কে না জানে, তাহলে আমার পুরো দেশের সম্পর্কে জানবে? ধরো আমাদের যখন কাউন্ট করতে আসে যে আমাদের দেশের জনসংখ্যা কত, অবশ্যই কিন্তু সরকার প্রতিটা বাড়ি বাড়ি যায়। শহীদুল স্যার, ওনার ওয়াইফ আছে, ওনার বাচ্চা কয়টা আছে, জানার পরে পুরো বাংলাদেশে একটা কি আদমশুমারি করা হয়। তাহলে আমার অর্থনীতি যদি না জানি, তোমার অর্থনীতি যদি না জানি, তাহলে আমাদের সামষ্টিক অর্থনীতি কি দেওয়া পসিবল না। তাহলে প্রথমে আমাদের কি, আমাদেরটা জানতে হবে। সেই জন্য এটা কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কি ব্যষ্টিক অর্থনীতি খুবই গুরুত্ব। তাছাড়া কল্যাণমূলক উন্নয়ন অর্থনৈতিক প্রণয়নের ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতি অন্তত সহায়ক। এবং নিচের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা হলো কেন এটা এত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন, অর্থনীতি পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন আবশ্যক। সরকার কি ধরনের মূল্যনীতি প্রণয়ন করলে বাজার ব্যবস্থা সুস্থভাবে চলতে পারে, এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেয় ব্যষ্টিক অর্থনীতি। ঠিক আছে, একটা বাজার থেকে যখন আমরা পণ্য ক্রয় করি, তখন তো আমরা পার্সেন্ট অনুযায়ী ক্রয় করি, ঠিক না? তখন এই পণ্যের যদি মূল্যায়নটা ঠিক মতো না করা হয়, তাহলে তো আমাদের অর্থনীতি ঠিক থাকবে না। যেমন আমাদের অর্থনীতি সব থেকে, আমাদের দেশের অবস্থা খারাপ কেন জানেন? আমাদের দেশের অবস্থা খারাপ হওয়ার একটাই কারণ, আমাদের দেশের পণ্যের যে দাম থাকা দরকার না, এই দামটার 2 গুণ 3 গুণ দাম। বুঝতে পারছো? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরো তোমাদের বইটা, ঠিক আছে, এই বইটা, এটার দাম সর্বোচ্চ 1 থেকে 200 টাকা হওয়া ছিল, কিন্তু এই বইটার দাম এখন কত? 300-400-র মতো চলে গেছে। এটার দাম বাড়া মানে কি? এটার দাম বাড়া মানে আমার টাকা বেশি দিতে হচ্ছে। আর টাকা বেশি দেওয়া মানে কি? আমার টাকার ভ্যালু কমতেছে। যখন একটা দেশের মধ্যে টাকার ভ্যালু কম থাকে, একটা জিনিসের ভ্যালু বেশি থাকে, ঠিক আছে, ওই দেশের অর্থনৈতিক অবস্থা নিচের দিকে যাবে, এটা কোনোদিন ভালো হবে না। আর যে দেশে দেখবা টাকার পাওয়ার বেশি, টাকার ভ্যালু বেশি, সম্পদের দাম কম, তার মানে তুমি বুঝো ওই দেশের সম্পদ বেশি, এই জন্য সম্পদের দাম কম। বুঝতে পারছো? এক্সাম্পল দিই আমি তোমাকে। ধরো তোমার কাছে অনেকগুলা জমি আছে, ঠিক আছে, এখন তুমি জমিতে অনেক ফসলাদি করো, এখন তোমার অনেক ফসলাদি আছে, অনেক সম্পদ আছে, এখন কিন্তু দেখবা তোমার কিনার মানুষ নাই, কিনার মানুষ কম, তখন তোমাকে অবশ্যই এই সম্পদগুলা কম দামে বিক্রি করতে হবে, ঠিক আছে, কম দামে বিক্রি করতে হবে। আর যখন দেখবা তোমার অনেক মানুষ বেশি, তোমার সম্পদ পরিমাণ কম, তখন তুমি কিন্তু অনেক দামে বিক্রি করতে হবে। বুঝছো? আর এটাই আমাদের দেশে হচ্ছে। তো তুমি একটা দেশের অর্থনীতি কখন ভালো মনে করবা? ওই যে পাকিস্তান মনে আছে, শ্রীলঙ্কা, চিনি যে 1000 টাকা কেজি খাইছে। এক পণ্যের দাম যত বাড়বে যে দেশে, ওই দেশে অর্থনীতি অবস্থা তত নিচে যাবে। কারণ ওই দেশে কি জানোনি, সম্পদের পরিমাণ কম, অভাবের পরিমাণ বেশি। আর যে দেশে পণ্যের দাম কম, ওই দেশ তত উপরে উঠবে, কারণ ওই দেশে সম্পদের পরিমাণ বেশি, অভাবের পরিমাণ কম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো ইনশাল্লাহ, সবকিছু পড়লে এখন পারবা, আর কোনো দরকার নেই সামনে যাওয়া। আমরা আজকে এতটুকু আলোচনা রাখবো। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 2, 5, 6, 8, ঠিক আছে? সবাই একটু HW ক্লিয়ার লিখে দাও। সাপ্লাই থেকে ডিমান্ড বেশি মানে তো আমাদের দেশের সম্পদ কম, বুঝছো? অভাব বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে অর্থনীতি সম্পর্কে জানলাম। তো চলো আমরা যদি এখন প্রতিটা বিষয়, প্রতিটা পয়েন্ট এভাবে পড়াশোনা করি, ঠিক আছে, এভাবে যদি আমরা জানি, অর্থনীতির পরীক্ষা দিতে গেলে মনে হইব কি যে তোমার লাইফ থেকে কিছু লিখতেছো, এরকম মনে হবে। আমি নিজেও তো অর্থনীতিতে A+ পাই নাই, সত্যি আমি নিজে অর্থনীতিতে A+ পাইনি, কিন্তু আমার কাছে কোর্স করে A+ পাইছে। আমি জানো আমার লাইফে এমন ঘটনা আমি দেখিনি যে অর্থনীতিতে A+ পাই। আমার এই ইয়ারে 21-22 সেশনে কয়েকজন A+ পাইছে। আমার অনেক আনন্দ লাগছে যে অর্থনীতিতে তো কি A+ পাওয়া যায়। আসলে কিন্তু এটা অবাক। তুমি দেখো তুমি দেখো যে তোমার কলেজে যারা
সাথে তোমার কলেজে কতজন অর্থনীতিতে এ প্লাস পাইছে একটু কাউন্ট করে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখবা এরকম কলেজ আছে একজনও নাই, এরকম 5 কলেজ আছে একজনও নাই। তাহলে বুঝতে হবে তুমি যখন একটা জিনিসের প্রতি শ্রম দিবা, একটা জিনিস যখন জেনুইন ভাবে জানবা, অবশ্যই তোমাকে এটা থেকে সাকসেস আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। হ্যাঁ, ভালো থাকো সবাই। না, অনার্সের ক্ষেত্রে এ প্লাস, হ্যাঁ, এইচএসসি তে এ প্লাস আর অনার্সে এ প্লাস কিন্তু এক না। এইচএসসি তে এ প্লাস পাওয়া, বুঝো, এইচএসসি তে এ প্লাস পাওয়া মানে হচ্ছে তুমি 80 পয়েন্ট, কিন্তু অনার্সে এ প্লাস পাওয়া মানে জানো 4 পয়েন্ট, মানে এটা হচ্ছে 4 পয়েন্ট কই জন্য পাই, তুমি গিয়ে দেখো এমন 20টা কলেজ একসাথে করে দেখো 4 পয়েন্ট পায় না। বুঝতে পারছো? অনার্সে এ প্লাস পাওয়া আর এসএসসি তে এ প্লাস পাওয়া অনেক ব্যবধান, অনেক। কারণ এখানে গ্রেড সিস্টেম 4 আর এসএসসি তে 5। বুঝতে পারছো? পরীক্ষা দাও, বুঝতে পারবা। এ প্লাস কি ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে, বি দিয়া, বি পাইলে ফার্স্ট ক্লাস, মানে তুমি প্রথম শ্রেণীর রেজাল্ট। বুঝতে পারছো? বি পাইলে প্রথম শ্রেণীর রেজাল্ট, আর সেই জায়গায় এ প্লাস, বুঝছো, 4 পয়েন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।